এই যে তুমি বারবার বলো চলে যাই, ধরো তুমি চলে গেছো, খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো যে কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক, আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লুকাতে পারবে? বলো না, পারবে? আর আর এসে যদি দেখো আমার হাতে ভেজা রুমাল, তখনও অপেক্ষায় আমি কোথাও যাইনি। যদি তোমার দিকে তাকিয়ে বলি এলে কেন, চাই না তোমাকে, আর চলে যাও যেখানে ছিলে, তখন তখন আমাকে কাছে না টেনে তুমি পারবে? বলো না, পারবে? নমস্কার বন্ধুরা, এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের প্রেমের আড্ডায় আবার আমরা হাজির হয়েছি ভিন্ন স্বাদের একটি প্রেমের গল্প নিয়ে। আজ বৃহস্পতিবার রাত ৮টা মানেই এনডি লাভ স্টেশনে প্রেমের আড্ডা। গল্পটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের প্রেমের আড্ডার আজকের গল্প। কলকাতার ব্যস্ত জীবন আর ঘোড়দৌড়ের মাঝে যারা হাঁপিয়ে উঠে একটা দীর্ঘশ্বাস ছাড়েন ও হতাশায় মুখ লুকিয়ে চায়ের আড্ডায় ঘন ঘন তুফান তোলেন, মেঘনাদ বসু তাদের মধ্যে পড়েন না। কর্পোরেট জীবনে তিতিবিরক্ত হয়ে গেলেও তিনি নিজের মতো এক চিলতে শান্তি ঠিক খুঁজে বার করে নেন, ঠিক যেমনটা আজকে করেছেন। আজ গুড ফ্রাইডে, শুক্রবার, অফিস তাই ছুটি, কিন্তু তার ছুটি নেই। ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে সোফায় হেলান দিয়ে বসতে না বসতেই তার মনে পড়ল অনলাইনে ক্লায়েন্ট মিটিংয়ের কথা। অমনি মেঘনাদ তরাং করে লাফিয়ে উঠলেন সোফা থেকে। মা, ও মা, আরে কোথায় তুমি? সকালে অ্যালার্ম ক্লকটা বন্ধ কেন করেছিলে বলো তো? তোমার জ্বালায় বোধহয় চাকরিটা আমার আর থাকবে না। উফ, ও মা! ঠাকুর ঘর থেকে ধূপ দেখাতে দেখাতে বাইরে বেরিয়ে এলেন মৃন্ময়ী দেবী। হ্যাঁ রে, আজ তো গুড ফ্রাইডে, তো ছুটি না? না মা, আমার ছুটি নয়, অফিস ছুটি। ঘরে বসে কাজ তো করতে হবে। ক্লায়েন্ট মিটিং ছিল। তুমি যে কেন বোঝো না? আমাকে আমাকে ফায়ার করলে তুমি আমি 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 খাবো কি বলো তো? দুজনে মিলে না থালাতে দক্ষিণেশ্বরে বসতে হবে। আমাদের সেক্টরে আপনজন মরে গেল না, ছুটি মেলে না। যত সব ভাল লাগে না। আজকেও কাজ? আমি তো বুঝতে পারিনি মেঘ, তাই অ্যালার্মটা বন্ধ করে দিয়েছিলাম। কয়েক ঘন্টার ব্যাপার মা, মিটিংটা সেরে নি, তারপর তোমায় নিয়ে মন্দিরে যাব, ঠিক আছে? তাই? হ্যাঁ রে, তা তোর মিটিং কখন শেষ হবে? 10টায় মিটিংয়ে বসবো, 11:30টার মধ্যে আশা করছি হয়ে যাবে। বেশ, তো গিজারটা আমি চালিয়ে দিচ্ছি, টাওয়ালও বাথরুমেই রাখা আছে। তুই বরং স্নানটা করে নে, তারপর গরম গরম লুচি ভাজবো, খেয়ে দেই কাজে বসিস। দেখো এখন 9:20 বাজে, একটু আগে উঠতে হতো, জানি না খাওয়ার সময় পাবো কিনা। ও আচ্ছা, তাহলে এখন আর স্নান টান করতে হবে না। শোন, লেচি মাখা আছে, গরম গরম কটা লুচি ভেজে দিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে কাজে বস। হ্যাঁ, কিন্তু তোমার মন্দিরে যেতে তো দেরি হয়ে যাবে। সে হবে হোক, তুই কাজ সেরে উঠে স্নান করবি, তারপরে বেরোবো, কেমন? মেঘনাদ একবার ঘড়ির দিকে তাকালো, আর একবার মায়ের দিকে, তারপর মায়ের মন রাখতে টিভি চালিয়ে সোফাতে বসে পড়ল। মৃন্ময়ী দেবী রান্নাঘরে গেলেন লুচি ভাজতে। তারপর লুচি, ছোলার ডাল আর মিহিদানা প্লেটের মধ্যে সাজিয়ে মেঘনাথের সামনে রাখলেন মৃন্ময়ী দেবী। মেঘনাথ থালাটা হাতে ধরে ডাইনিংয়ের ঠিক সামনাসামনি রাখা ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের বিশাল ছবির সামনে এসে দাঁড়ালেন। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। মুখে বিড়বিড় করে কি সব মন্ত্র বলে ঠাকুরকে খাবার উৎসর্গ করলেন। তারপর লুচি থেকে ছোট্ট একটা টুকরো কেটে মায়ের মুখে পুরে দিয়ে নিজে খেতে শুরু করলেন। মৃন্ময়ী দেবী ছেলের পাশে বসে
মাথায় হাত বোলাতে থাকেন। বলেন, হ্যাঁ রে মেঘ, এভাবে আর কতদিন চলবে বাবা? এই কাজ, অফিস, বাড়ি, এসব কিছুর মাঝখানে একটু নিজের জন্য তো সময় বের করতে হবে নাকি? সময় তো দিই মা, মাঝে মধ্যে মন্দিরেও যাই, আবার বড়দিনে চার্চেও যাই। আর যেমন ঠিক করেছি বিকাল দিকে একটু চার্চে যাব। তুমি যাবে? না যাওয়ার কি আছে, সবই তো এক। কিন্তু কথা তো সেটা নয়, কথা হচ্ছে তোর জীবন নিয়ে। নাই নাই করে 32 বছর পার করলি, এবার তো একটা বিয়ে থা করবি নাকি? শোন না, ওই পাশের বাড়ির দত্তগিন্নি আছে না, তিনি সেদিন আমায় বলছিলেন তার বঞ্চির আঁকার কথা। আমার তো বেশ পছন্দ হয়েছে। জানা, গিয়ে একবার দেখা করে আয় না। মা, আমি এখনো সেটেল হওয়ার কথা ভাবিনি, একটু গুছিয়ে নিতে দাও। তোরই এক কথা। দেখ বাবা, আমার এখন বয়স হচ্ছে, আর কতদিন তোকে রান্না করে খাওয়াতে পারবো বলতো? আমার কথা তো একটু ভাববি নাকি? ভেবেছি। তাহলে দত্তগিন্নিকে বলি। মেঘ লুচির ফাঁকা প্লেটটা মায়ের হাতে তুলে দিয়ে দৌড়ে ঘরের দিকে চলে গেলেন। তারপর ড্রেস চেঞ্জ করে ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়লেন। মৃন্ময়ী ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 10টা বাজতে 5 মিনিট বাকি। ছেলের দিকে একবার তাকিয়ে মৃদু হেসে তিনি রান্নাঘরে চলে গেলেন। ঘণ্টাখানেক পরে ক্লায়েন্ট মিটিং সেরে মেঘ যখন উঠল তখন ঠিক 12টা বাজছে। তারপর স্নান করে রেডি হতে হতেই 12:30। এত বেলায় মন্দিরে গিয়ে পুজো দিয়ে আবার বাড়ি এসে দুপুরে খাওয়া দাওয়া, কখন কি হবে বল দেখি? মায়ের মুখ ভার দেখে মেঘ তার ফোনে একটা নাম্বার ডায়াল করল। হ্যালো, হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আমি বোস বলছি। হ্যাঁ, আপনি গত মাসে বলেছিলেন না আপনার বাড়িতে কোষ্ঠী পাথরের মাতৃমূর্তি আছে। বলছি 8 ঘন্টার মধ্যে গেলে দর্শন পাবো। শুধু দর্শন কেন স্যার, যদি বলেন ভোগও পেয়ে যাবেন। বেশ তো, আমি আর মা যাচ্ছি। ইটস আওয়ার প্লেজার। ফোনটা রেখে মেঘ ছোট্ট ছেলের মতো মাকে জড়িয়ে ধরে বলল, মা চলো, আজ তোমাকে এমন একজনের বাড়ি নিয়ে যাব যেখানে মায়ের নিত্য পুজো হয় আর ভোগেরও ব্যবস্থা আছে। হ্যাঁ রে, যার সাথে কথা বললি সে কি তোর কলিগ? না, ঠিক অফিসে কাজ করি না, তবে অফিস সূত্রেই পরিচয়। অগ্নিশ চ্যাটার্জি, ব্রাহ্মণ মানুষ, বাড়িতেই দেবী মূর্তি আছেন। 12 মাস পুজো করেন আর ছুটি ছাটার দিনে মাকে অন্নভোগ দেন। 12 মাস লুচি চিড়ে এসব তো চলেই। তা বেশ, চল তাহলে। কিছুটা এগিয়ে গিয়ে মৃন্ময়ী দেবী আবার পিছন ফিরে বললেন, হ্যাঁ রে, এই অগ্নিশের বয়স কত? ওই আমার থেকে 1 বছরের ছোট। তাও বিয়ে করেছে? না মানে ইয়ে, কি না মানে ইয়ে কি বলছিস? বল বল, বিয়ে করেছে না এখনো তোর মতো ব্যাচেলার? ওর একটা 1 বছরের মেয়ে আছে ওর। কি বললি? আরেকবার বল। ও তোর থেকে 1 বছরের ছোট? কত বছর বিয়ে হয়েছে ওর? মা দেখো, ওনারা ব্রাহ্মণ মানুষ, বাড়িতে প্রতিষ্ঠিত মূর্তি আছে, ভোগ রান্না করারও তো ব্যাপার আছে নাকি। তাই ওই বিয়েটা না করলেই। আরে লাগছে তো। আরে দেখো দেখো, আমি কিন্তু পুরুষ কমিশনের বিষয়টা জানিয়ে দেবো। হ্যাঁ, তুমি কিন্তু এইভাবে অত্যাচার করতে পারো না আমাকে। মা দেখো, এটা ভায়োলেন্স ক্রিয়েট হচ্ছে কিন্তু। আমি এত কথা শুনতে চাই না। তুই কি রাকাকে দেখতে যাবি, হ্যাঁ কি না সেটুকু উত্তর দে। ও লাগছে। আচ্ছা বেশ যাবো। এবারে কানটা ছাড়ো, লাগছে তো বাবারে। উফ মা, সে ছোট থেকে তোমার জোরটা রয়ে গেল। গাড়ির চাবিটা নে তাহলে, আমি বাইরে দাঁড়াই। হ্যাঁ তুমি যাও বাবা। উফ, যা খেলটা দেখালে। যাও, আমি আসছি। মৃন্ময়ী দেবী হাসতে হাসতে ফ্ল্যাটের গেট লাগিয়ে নিচের দিকে নেমে গেলেন। অগ্নিশের বাড়ি পৌঁছানোর পর তার মা, স্ত্রী সকলেই এসে হাসি মুখে তাদের মায়ের মন্দিরে নিয়ে গেলেন। মাকে দর্শন করে দুপুরে খাবার খেয়ে আবার মেঘের বাইকে চেপেই ফ্ল্যাটে ফিরলেন মৃন্ময়ী দেবী। মায়ের দর্শন করে আজ মনটা বড় ভালো হয়ে গেল রে। মা, আজ তো গুড ফ্রাইডে, একবার চার্চে যাব ভাবছি। তা বেশ তো, একটু বস, আমিও তোর সঙ্গে যাব। বেশ, তাহলে 1 কাপ গ্রিন টি করে দাও। কলকাতার এক নামকরা কর্পোরেট সংস্থার সিনিয়র স্ট্র্যাটেজি ম্যানেজার হিসেবে কাজ করে মেঘনাথ বসু। সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত তার কাজের স্কেডিউল। এই কাজের মধ্যেই সময় বের করে কখনো বেলুড় মঠ, কখনো দক্ষিণেশ্বর, কখনো নৈহাটির বড়মার কাছে চলে যায় মেঘনাথ।
যে কোনো মন্দিরে গেলেই একটা অসীম শক্তিকে যেন মনের মধ্যে অনুভব করতে পারে সে। সেই শক্তি যেন তার ক্লান্ত জীবনের মাঝে দুহাত বাড়িয়ে থাকে। ইচ্ছে থাকলেও সেই ডাক অগ্রাহ্য করতে পারে না মেঘ। তার এই আস্তিক মনোভাবের জন্যই অফিসের কলিগরা তাকে মাঝে মধ্যেই খোঁচা মারেন। এই তো সেদিন মিস্টার অরোরা বলছিলেন, মিস্টার বসু, আপনি এত শিক্ষিত হয়েও রিলিজন মানেন? জানেন, ডিরোজিওর কিছু শিষ্য ছিল, অল্প বয়সে রক্তের তেজে পইতে ছুঁড়ে ফেলে মা কালীকে হ্যালো ম্যাডাম বলতেন। সেই তারাই জীবনের শেষ প্রান্তে পৌঁছে চরমতম আস্তিক হয়ে যান, এমনকি টিকিধারী নিরামিষাশী পর্যন্ত। আপনি ঠিক কি বলছেন? ধর্ম আসলে কি জানেন? ধর্ম আমাদেরকে ধারণ করে, ঠিক যেমন আমাদের মা আমাদেরকে মাতৃগর্ভে ধারণ করেন, ঠিক তেমন আমাদের কি কি ধারণ করে থাকে বলুন তো? ভালোবাসা, ক্ষমা, ধৈর্য, বুদ্ধিমত্তা, সাহস, বিচক্ষণতা, সততা, এই সবগুলোই হচ্ছে ধর্মের অঙ্গ। আর খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন, কর্পোরেট সেক্টরে কাজ করতে গেলে কিন্তু এই সবগুলোই লাগে। এবার আমি বুঝতে পারছি মিস্টার বসু, কেন আপনার নাম বস সব সময় হায়ার অথরিটিকে রেকমেন্ড করেন। আপনি তো এর যোগ্যই। কিন্তু মিস্টার বসু, এবার আপনি বিয়েটা সেরে নেন। আর কতদিন ব্যাচেলার থাকবেন? উফ মিস্টার আরোরা, আপনিও শুরু করলেন আবার মায়ের মতো। হিম করেছে ফেলে, আমি আসছি। অফিস ডেস্ক থেকে নিজের ফাইলটা হাতে করে বসার ঘরে গটমট করে এগিয়ে যায় মেঘ। এগিয়ে যাওয়ার পথে সে বুঝতে পারে তার মহিলা সহকর্মীদের মধ্যে অনেকেই তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। সেই দৃষ্টির মধ্যে লুকিয়ে থাকা কামনার অর্থ বুঝতে না পারার মতো ছেলে মানুষ সে নয়, কিন্তু বিয়ে করতে তার মন চায় না। আসলে বর্তমান যুগে 7 দিনের প্রেম আর ওই ব্রেকআপের সম্পর্ক দেখতে দেখতে সে তিতি বিরক্ত। মনে প্রাণে আধুনিক হলেও রুম ডেটিং আর ওই রুমের ভালোবাসাকে মেঘ কিছুতেই অ্যাডাপ্ট করতে পারে না। মেঘ, এই মেঘ, কিরে সোফায় বসে বসে ঝিমোচ্ছিস কেন? ঘুমিয়ে পড়লি নাকি? কিরে ওঠ। একটু চোখ লেগে গেছিল গো। কই চাটা এনেছো? দাও। তা কি ঠিক করলি? কবে যাচ্ছিস? কোথায়? রাকাকে দেখতে। কাল যাব। হয়েছে, এখন তুমি যাবে তো চলো। এই রাকা আর দত্তগিনী তোমার মাথাটা খেয়েছে। ডিসকাস্টিং। হ্যাঁ রে, দাঁড়া দাঁড়া। এ কি ধূপ নিয়ে যাচ্ছ কেন? মা মা চার্চে কেউ ধূপ নিয়ে যায়? সে আমি জানি, কিন্তু আমার বড় মনে হয় রে যে যীশু খ্রিস্টকে একটু ধূপ দেখাই। দেখো, এটা আমাদের ধর্ম, ওটা ওদের ধর্ম। যদি সিকিউরিটি গার্ড বার করে দেয় না তোমাকে, আমার কিন্তু খারাপ লাগবে। দেখ বাবা, আমি চার্চের ভেতরে ঢুকবো না, বাইরে থেকেই যিশুর উদ্দেশ্যে ধূপ দেখাবো। যিশুকে তো আমিও মানি, তাকে শ্রীকৃষ্ণের অবতার মনে করি। আমার মনে হওয়া থেকে কি আমি বাইরে একটু ধূপও দেখাতে পারি না? আমার বরং ধূপ দেখানো হয়ে গেলে চার্চের বাইরের মাটিতে গেঁথে দিয়ে তখন তোকে ডাকবো, তারপর ভেতরে ঢুকে দর্শন করব। তুই বাধা দিস না বাবা। বেশ, কিন্তু আজ কিন্তু খুব ভিড় হবে, একদম হাত ধরে থাকবে, ছটফট করবে না। চলো। গুড ফ্রাইডের সন্ধেবেলায় পার্ক স্ট্রিটের এক কোণে দাঁড়িয়ে থাকা সেন্ট পলস ক্যাথিড্রাল প্রচুর মানুষের ভিড়ে ঠাসা হয়েছিল। অসংখ্য মানুষ মোমবাতি হাতে নিয়ে চার্চের মধ্যে ঢুকে যাচ্ছেন, কিন্তু কারোর মুখেই হাসি নেই। আজ শোকের দিন, যিশুর ক্রুশবিদ্ধকরণের দিন আজ। তাই এক অদ্ভুত বিষণ্ণতা ছড়িয়ে রয়েছে পুরো চার্চ ঘিরে। চার্চের মধ্যে আসা প্রত্যেকটা মানুষকে সেই যন্ত্রণা যেন বিদ্ধ করছে। মানুষ চাইলেও যেন সহজাত ভঙ্গিতে হাসতে পারছে না আজকে। তাই দলে দলে মানুষ বিষণ্ণ মুখ করে চার্চের এক কোণায় জ্বালিয়ে দিচ্ছে সাদা মোমবাতি। সন্ধ্যের আলো আঁধারির মায়ায় চার্চটাকে বড় মায়াবী লাগছে। মৃন্ময় দেবী ধূপটা দেখিয়ে ছেলের হাত ধরে চার্চের মধ্যে ঢুকে গেলেন। সেখানে যিশুকে দেখে তার চোখটা ছলছল করে উঠল। এ কি, তুমি কাঁদছো কেন? মনটা ভার হয়ে যাচ্ছে রে বাবা। ভগবান যতবারে পৃথিবীতে এসেছেন
ততবার তাকে কষ্ট ভোগ করতে হয়েছে। কি ভীষণ কষ্ট পেয়েছেন তিনি। আর অথচ দেখ, তারপরেও আমাদের ভালোবেসে গিয়েছেন। তার পাপীদের তিনি ক্ষমা করে গিয়েছেন। ওই জন্যই তো উনি ঈশ্বর পুত্র। ঠিকই তো, আমরা ওনার মতো হয়তো পাপীদের ক্ষমা করতে পারি না, কিন্তু নিজেদের সঙ্গে অন্যায় ব্যবহারকারীদের সঙ্গে মহৎ হতে পারি না। তবে কি জানিস তো, আমরা চাইলে কিন্তু একটা কাজ করতেই পারি। তার দেওয়া একটা শিক্ষা জীবনে যথাযথভাবে পালন করতে পারি। তুমি ঠিক কি বলছো বলো তো? আমি ভালোবাসার কথা বলছি বাবা। ভালোবাসা এমন এক জিনিস যা মানুষকে অনেক উঁচুতে উঠিয়ে দেয়, খাঁটি করে তোলে। আমরা তো চাইলেই ভালোবাসতে পারি, তাই না রে? আপনারা সবাই আজকে এসেছেন। আজকের দিনে আমার নতুন করে কিছু বলার নেই। আজ জিসাস ক্রুশবিদ্ধ হয়েছিলেন, কিন্তু কি অদ্ভুত না, ক্রুশবিদ্ধ হওয়ার সময়ও তিনি তার হত্যাকারীদের জন্য ভগবানের কাছে ভালোবাসা এবং ক্ষমা প্রার্থনা করে গিয়েছেন। অথচ এখন আমরা চারিদিকে দেখতে পাই ভালোবাসার অপলাপ। চলুন আজ সবাই আমরা প্রার্থনা করি আমাদের প্রত্যেকের জীবনে যেন ভালোবাসা আসে। আশ্চর্য, মা কি ফাদারের সঙ্গে প্ল্যান করেছেন নাকি? সবাই খালি সারাদিন ধরে ভালোবাসার কথা বলে যাচ্ছে। এই সবটাই ওই রাকার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য মায়ের ষড়যন্ত্র। নাহলে কখনো আসে না, আর আমি এমনি বললাম আর চলে এলো। আমিও কি বোকা বোকা কথা বলছি। আমিও তো অন্যবার বড়দিনে আসি, লাইফে প্রথমবার তো এই গুড ফ্রাইডেতে এলাম। কি মুশকিল। আজ আপনারা যারা যারা এসেছেন তাদের প্রত্যেককে আমি বলবো, আপনারা অবশ্যই 2 দিন বাদে 20 তারিখে অবশ্যই আসবেন, কারণ সেই দিনটা আমাদের আনন্দের দিন। আগামী রবিবার ইস্টার। এই দিন জিসাসের পুনরুত্থান হয়েছিল, তার পুনর্জন্ম হয়েছিল। তাই এই দিন আমরা সবাই আনন্দ করব। এবার চলুন আমরা সকলে মিলে জিসাসের কাছে প্রে করি। মেঘ চোখ বন্ধ করে প্রে করতে যাবে, ঠিক সেই সময়ে তার চোখে পড়ল চার্চের বাইরের দরজায় হুইল চেয়ার নিয়ে একজন মধ্যবয়স্ক মানুষ এগিয়ে আসতে আসতে বেকায়দায় হঠাৎ স্লিপ খেয়ে গেলেন। উল্টো দিক থেকে সালোয়ার কামিজ পরা এক অল্প বয়সী মেয়ে তার হুইল চেয়ারটা টেনে ধরল, কিন্তু টাল সামলাতে পারল না। মেঘ সঙ্গে সঙ্গে ছুটে গেল সেদিকে। হুইল চেয়ারের আরেকটা দিক ধরে সেখানে বসে থাকা মানুষটাকে ঠিক করে বসিয়ে দিল সে। মানুষ দুটি সাহায্যকারী ব্যক্তির দিকে কৃতজ্ঞতা সুলভ মৃদু হাসি হাসলেন। মেঘ এবং অপরিচিতা সেই মেয়েটিও প্রত্যুত্তরে ব্যক্তিটির দিকে তাকিয়ে হাসলেন। মেয়েটি হঠাৎ বলে উঠল, আঙ্কেল, আপনি কি একা এসেছেন? না না, আমার ছেলে আছে, ও ভিতরে গিয়েছে। আমি এই বাইরে থেকেই সবটা শুনছিলাম আর কি। এই হুট করে যে কি হয়ে গেল, ওই তো ওই যে আমার ছেলে আসছে। মেঘ ছেলের হাতে সেই আঙ্কেলকে তুলে দিয়ে নিশ্চিন্তের হাসি হাসল। থ্যাঙ্কস, আপনি না এলে আমার একার পক্ষে সম্ভব হতো না। থ্যাঙ্কস তো আমার বলা উচিত। আপনি যদি ভদ্রলোকের পড়ে যাওয়া দেখে ওইভাবে না আটকাতেন, তাহলে হয়তো আমার চোখেই পড়তো না। দুজনের মধ্যে কথা হয়তো আর একটু এগোতো, কিন্তু বিধিবাম। মেঘ লক্ষ্য করল মৃন্ময়ী দেবী মেঘকে খুঁজছেন। মেয়েটিকে আসছি বলাও হয়ে উঠল না আর। মেঘ মায়ের কাছে ছুটল। কোথায় ছিলি তুই? ফোনটাও গাড়ির মধ্যে রেখে দিয়েছিস। আমি তোকে কোথায় খুঁজতাম? উফ মা, কোথাও নাই তো, এখানেই ছিলাম। চলো। শোন না, তাহলে কাল যাচ্ছিস তো? কোথায়? কোথায় আবার? রাকাকে দেখতে। আরে না, হবে না, সময় হবে না বললাম তো, মিটিং আছে। তুমি দেখে এসো তোমার ডাকাকে। এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করি। হ্যাঁ রে, চললি কোথায় আবার রেগে মেগে? আরে দাঁড়া। আরে আমি কি আর এখন তোর সাথে দৌড়ে পারি রে? আসছি তো, দাঁড়াবি তো। মেঘ এরপর আর রাকাকে দেখতে যাওয়ার সময় পায়নি। শনিবার দিনটা ক্লায়েন্ট, কনফারেন্স কল, প্রেজেন্টেশন নিয়ে এতটাই ব্যস্ততা ছিল তার যে রাত্রি 12টার আগে সে দুদণ্ড বিশ্রাম নেওয়ার সুযোগ পায়নি। রবিবার দিন ঠিক 9টার দিকে ঘুম ভাঙল মেঘের। ঘুম থেকে উঠে তার মনে হলো, দিনটা বেশ ভালো। মাকে নিয়ে দক্ষিণেশ্বর ঘুরে এলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। মৃন্ময়ী দেবীকে নিয়ে দক্ষিণেশ্বর চলে গেল সে।
দক্ষিণেশ্বরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ঠাকুর, মা, স্বামীজির সমস্ত স্মৃতিচিহ্ন দেখে আবেগ বিহ্বল মৃন্ময়ী দেবীকে বেলুড় মঠ ঘুরিয়ে নিয়ে আসার সময় মনে পড়ল কথাটা। 1 মিনিট, মা আজকে কিন্তু ইস্টার। সন্ধ্যের দিকে একবার চার্চে গেলে বেশ হবে। ইস্টার? হ্যাঁ, ইস্টার। খ্রিস্টানরা বিশ্বাস করেন যে ক্রুশবিদ্ধ হওয়ার পরে 3 দিনের মাথায় যীশুখ্রিস্টের আবার পুনর্জন্ম হয়েছিল। তাই এই দিনটা তাদের কাছে খুব আনন্দের দিন। তারা এই দিনটা সেলিব্রেট করে। সেদিন চার্চে শুনলে না, মনে নেই? ও বেশ, তুই যা তাহলে, আমি একটা ট্যাক্সি করে ফ্ল্যাটে চলে যাচ্ছি। আজ আমি আর যাব না। মাকে একা ছাড়তে মেঘ একটু খুঁতখুঁত করছিল, কিন্তু পরে মায়ের জোড়াজুড়িতেই একরকম রাজি হয়ে গেল। চার্চে ঢোকার পথে মেঘনাথ দেখল আগের দিনের সেই অপরিচিতা মেয়েটাকে। আজও সেই অন্যের সেবায় ব্যস্ত। একটা ছোট্ট কুকুরের পায়ে বেশ অনেকটা ক্ষত হয়েছে। খুব যত্ন সহকারে সেই ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দিচ্ছে সে। মেঘ আপন মনে একটু হাসল। প্রথম দিনের ঘটনাটা তার কাছে একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলে মনে হয়েছিল, কিন্তু পরপর 2 দিন অসহায়ের সাহায্য করতে দেখে মেঘ বুঝল মেয়েটা আসলেই হেল্পিং নেচারের। জীবনে এই প্রথম কোনো মেয়েকে দেখে সে মুগ্ধ হল। মেয়েটির গায়ের রং শ্যামবর্ণ, চুল কাঁধ থেকে 1 হাত বেশি, চেহারার মধ্যে একটা ছিমছাম ব্যাপার আছে। কিন্তু সবথেকে সুন্দর হলো মেয়েটার চোখ দুটো। মেঘ স্থিরভাবে মেয়েটার চোখের দিকে তাকিয়ে দেখল। চোখ দুটো বেশ উজ্জ্বল, যেন কোনো অপরিসীম শক্তি আর অসম্ভব বিশ্বাসে ভরপুর। একদৃষ্টে মেয়েটির দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মনে হলো এই চোখের দিকে তাকিয়ে কয়েকটা জন্ম পার করে দেওয়া যায়। কিছুক্ষণের জন্য যেন অন্যমনস্ক হয়ে উঠেছিল মেঘ। তার ঘোর ভাঙল মেয়েটির ডাকে। আপনি আপনি না? আপনিও তো আপনি। মাফ করবেন, আমার বলাটা ভুল হয়েছে। আপনার নাম জিজ্ঞেস করা উচিত ছিল। ছি ছি, আমি ভুল ধরার মতো মানুষ নই। আমার নাম মেঘনাথ। আপনি বাঙালি? আপনি? আমি মারিয়া, খ্রিশ্চান। ছোট থেকেই চার্চে ফাদারের কাছে বড় হয়েছি। ফাদারের কাছে বড় হয়েছেন মানে? বাবা মা আত্মীয়? ও সরি, আমি ঠিক আপনাকে... ইটস ওকে। আপনি এসেছেন বাইরে কেন? ভেতরে যান না। আজ তো খুব আনন্দের দিন। দেখুন পুরো চার্চটা কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। সে না হয় যাচ্ছি, কিন্তু আপনি... আমি এই রকির কাছে আছি। একটা মোটরসাইকেল ওর পায়ের উপর দিয়ে চলে গেছে। ওর ট্রিটমেন্ট দরকার। ও, আপনার পোষ্য নাকি? না, চার্চের সামনের রাস্তাতেই পড়ে থাকে। 2-1টা বিস্কুট ছুঁড়ে দেওয়া বাদে কোনোদিন বিশেষ কিছু করিনি ওর জন্য। কিন্তু আজ হঠাৎ দেখলাম পা দিয়ে রক্ত পড়ছে। থাকতে পারলাম না। ওরা তো অসহায়, বলতে পারে না। ওকে তো ক্লিনিকে নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, সেটাই ভাবছিলাম। আই ক্যান হেল্প ইফ ইউ ওয়ান্ট। আমার গাড়ি আছে, চাইলে যেতে পারেন। আপনি আমার সঙ্গে গেলে ভালো লাগবে। তবে আপনার গাড়িতে করে না গিয়ে একটা অটো বা রিক্সা ডাকলে হয় না? বুঝেছি, ভাড়া দিতে চাইছেন তাই তো? আপনার আত্মসম্মান বোধকে আমি সম্মান করি, কিন্তু একজন মানুষ হিসেবে কি আমি অর্ধেক টাকাও দিতে পারি না? বেশ, তাই হবে। থ্যাংক ইউ, চলুন। শেষমেশ একটা অটোতে করে দুজনে মিলে ক্লিনিকে চলে গেল। রকিকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে মারিয়াকে চার্চে নামিয়ে দিয়ে মেঘ বাইকে বসতেই যাবে, তখন মারিয়া হঠাৎ পিছন থেকে ডাক দিল। মেঘনাথ। হ্যাঁ বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি কর্পোরেট সেক্টরে আছি বলে মনের মধ্যে আবেগ নেই এটা বোধহয় নয়। অসহায় জীবের জন্য আপনি এত কিছু করছেন, আমি না হয় আপনার এই ব্যাপারে একটু শরিক হলাম, তাতে তো এমন কিছু ক্ষতি হবে না। চলি। মেঘ ফ্ল্যাটে ফিরে এলো, কিন্তু চার্চে যাওয়ার আগের মেঘ আর চার্চ থেকে ফিরে আসা মেঘ পুরো আলাদা। বরাবরই মেঘ খুব হাসি খুশি ছিল। তার এই হাস্যোজ্জ্বল ব্যাপারটা নতুন করে কারো চোখে পড়ল না। শুধু মৃন্ময়ী দেবী লক্ষ্য করলেন। চার্চ থেকে ফিরে আসার পর বাথরুমে স্নান করতে করতে মেঘ গান গাইছে।
তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগিয়ে রাখো। দুঃখ জাগানিয়া তোমায় গান। স্নান সেরে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে মেঘের মনে পড়তে থাকে মারিয়ার সঙ্গে কাটানো সেই মুহূর্তটা, যখন রকিকে কোলে করে মারিয়া তার পাশে হাঁটতে হাঁটতে ডাক্তারের ক্লিনিকে গিয়ে পৌঁছল। ডাক্তারও ওদের দুজনকে পাশাপাশি দেখে একটা ভুল করে বসেছিলেন। হ্যাঁ মিসেস বসু, বলুন কি প্রবলেম রকির? কে মিসেস বাসু? উনি তো মেঘনাথ বসু লিখলেন, তাই। আর আপনি ধরে নিলেন আমি ওনার মিসেস। আমার মতো বিবাহিতা নারীর কোনো লক্ষণ দেখেছেন? না মানে আমি। মারিয়ার রাগে লাল হয়ে যাওয়া মুখ দেখে ঘাবড়ে যান ডাক্তারবাবু। সরি ম্যাম, একটা ভুল হয়ে গিয়েছে। মানুষের সম্পর্কে কোনো কিছু না জেনে জাজ করাটা বন্ধ করুন। সরি আই এম এক্সট্রিমলি সরি। ডাক্তারবাবু ভুলবশত কথাটা বলায় মারিয়া বিব্রত বোধ করলেও মেঘ কিন্তু কথাটায় বেশ আমোদ পেয়ে যায়, যেন তার মনের কোনো সুপ্ত বাসনাকে ডাক্তারবাবু ওই কথার মধ্য দিয়ে জাগিয়ে দিয়েছেন। কথাটা শুনে মারিয়া রেগে গেলেও মেঘের কিন্তু খারাপ লাগেনি। মারিয়া ক্লিনিক থেকে বেরিয়ে মেঘকে বলেছিল, আসলে এখন মানুষ তো স্বার্থ ছাড়া কিছু করে না। আপনি শুধুমাত্র রকির জন্য আমার সাথে এসেছেন, তাই ডক্টর ওরকম একটা ভুল বুঝলেন। আমার এত খারাপ লাগছে। আমিও কিন্তু স্বার্থ ছাড়া আপনার সঙ্গে আসিনি মারিয়া। আপনার সঙ্গ আমার ভালো লাগছে। কেন লাগছে আমি নিজেও জানি না, তবে সামথিং ইজ হ্যাপনিং ইনসাইড মি, যেটা আমাকে বারবার আপনার কাছে টেনে আনছে। যাকে দেখুন মিস মারিয়া, এত ভাববেন না, আমি কিচ্ছু মনে করিনি। মারিয়ার কথা ভাবতে ভাবতে ঘুম চলে এলো মেঘের। পরের দিন এক ফুরফুরে মেজাজ নিয়ে অফিস গেল সে। আর অফিসের হাজার চাপের মধ্যেও তার ফুরফুরে মেজাজ, হাস্যোজ্জ্বল চেহারা এক মুহূর্তের জন্যেও খিটখিটে বদমেজাজে বদলে গেল না। বিষয়টা নিয়ে অফিসের মধ্যেও কানাঘুষো হতে থাকলো। অফিসের সকলেই মনে মনে কথা ভাবলেও বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধার সাহস কারোর হলো না। কেউ আর মেঘকে প্রশ্নটা করার সুযোগ পেল না, কারণ এক্সপ্রেসের গতিতে কাজ করে 7টার মধ্যে অফিস থেকে বেরিয়ে গেল মেঘ। অফিস ফেরার পথে একটা চায়ের দোকান পেরিয়ে কিছুটা এগোতেই একটা চার মাথার মোড়ের কাছে পরিচিত মুখটি দেখে গাড়ি থামালো মেঘ। কয়েক মুহূর্তের জন্য তার মনে হলো, ওয়েট আ মিনিট, আমি ঠিক দেখছি তো? সকাল থেকে অফিসে মীনাক্ষী, দিতিপ্রিয়া সবার মধ্যে বেশ কয়েকবার হ্যালুসিনেট করেছি মারিয়াকে। এটাও ভুল নয় তো? না তো। কিন্তু কয়েক ঝলক দেখে নিশ্চিন্ত হলো সে। গাড়িটা একপাশে রেখে এগিয়ে গেল মারিয়ার দিকে। এ কি আপনি এখানে? আসলে কদিনের এই উৎসবে ফাদারের একটু জ্বর মতো এসছে। ডাক্তার, ওষুধ সবই চলছে, তবে ফাদার কিছু খেতে চাইছিলেন না। আমি ভাবলাম ঘোষেদের এই দোকানটা থেকে একটু গরম রসগোল্লা নিয়ে যাই, তাই আসা। ও হ্যাঁ, রকি কিন্তু বেশ সেরে উঠছে। সময় সুযোগ পেলে একবার এসে দেখে যাবেন। আপনার অসুবিধা না হলে আজই যেতে পারি। বেশ তো, আসুন না। আমি বরং টোটোতে আসছি, আপনি? না না, তার দরকার নেই, চার্জ তো কাছেই, এটাই যাওয়া যাক। আপনি গাড়ি নিতে আবার এতটা আসবেন? আমি কিন্তু এখানে একটা গ্যারাজে গাড়িটা বরং রেখে দিই, চার্জ থেকে একটা ওলা করে নেবো। আপনি এত ভাববেন না, এত ব্যস্ত স্কেডিউলের মধ্যে একটু হাঁটা চলা করলে শরীর ভালো থাকে। কথাটা মেঘ বলল বটে, কিন্তু তার নিজের কানেই যেন নিজের কথাটা ঠেকল। কলেজ পাশ করার পর বাবা সেই যে বাইক কিনে দিয়েছিল, তারপর মা বহুত সাধ্য সাধনা করলেও ছেলে গাড়ি ছাড়া কোথাও এক মুহূর্ত নড়ে না। সেই ছেলে কিনা আজ হাঁটার কথা বলছে, তাও আবার নিজের মুখে। মনে মনে মেঘ একটু লজ্জাই পেল। বাবা, প্রেমে বললে মানুষ কি না কি করে, হয়তো এই জন্যই বলে ঠেলায় না পড়লে বেড়ালো গাছে ওঠে না। খৈর ছোড়ো। কি মিস মারিয়া, যাওয়া যাক? চলুন। আপনি খুব কম কথা বলেন না? না, এক সময় কথা বলতাম খুব, কিন্তু লাইফের কিছু আপস অ্যান্ড ডাউন আমাকে
কেমন বদলে দিল। আপস অ্যান্ড ডাউনস, ইন্টারেস্টিং। তা কেমন? এই বিষয়টা না এখন আমি বলতে পারবো না। আসলে আমি একটা প্রেয়ারের মধ্যে আছি, এই ফেজটা কেটে না গেলে বলতে পারবো না। কেমন প্রেয়ার? ফাদার বলেন আমরা যখন কিছু মন থেকে চাই তখন সেই চাওয়াটা পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকে বলতে নেই। আর এই প্রেয়ারের পুরো সময়টা খুব পিওরভাবে থাকতে হয়, কাউকে হার্ম না করে, কাউকে হার্ট না করে। বেশ, আপনি কতদিন ধরে এমন প্রেয়ার করছেন? গত 5 মাস ধরে। মারিয়া, আমি জানি না আমার পুণ্য আছে কিনা, তবে আজকে আমিও প্রে করব আপনার মনস্কামনা যেন পূর্ণ হয়। মেঘের দিকে নিজের হাত বাড়িয়ে মারিয়া বলল, ফ্রেন্ড? ফ্রেন্ড হতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি? আপনার গাড়িতে চাপতে বলবেন না প্লিজ। না, সেই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। তবে আজ থেকে আর আপনিই বলা যাবে না, আর মেঘনাথ নয়, শুধু মেঘ বলে ডাকবেন। আমার বন্ধুরা আমাকে ওই নামেই ডাকে। ওকে, তুমি করে বলবো। তোমার নামটা খুব সুন্দর, তবে আমার কিন্তু কোনো নিকনেম নেই, মারিয়া বলেই ডাকতে হবে। এভাবেই মেঘ আর মারিয়া খুব অল্প সময়ের মধ্যেই বন্ধু হয়ে উঠল। তারপর কেটে গেল আরও 1 মাস। একদিন সকালবেলায় মারিয়া মেঘনাথকে ফোন করে বলল, মেঘ, একটা গুড নিউজ আছে। কি? তুমি গেস করো। এতদিনে এত কথার মাঝে এটাই বুঝেছি, তোমার প্রেয়ার পূর্ণ হওয়াটাই তোমার কাছে সব থেকে লাইফের বড় গুড নিউজ। আই গেস তোমার প্রেয়ার পূর্ণ হয়েছে, রাইট? ইয়েস, অ্যাটলিস্ট 6 মাস পর একটা পজিটিভ সাইন অন্তত পাওয়া গেছে। থ্যাঙ্কস। আমার জন্য তুমি সব সময় প্রে করতে। আমি ভাবছিলাম একবার তোমার সঙ্গে দেখা করব। গত 1 মাসে তুমি অনেক কিছু জানতে চেয়েছো, কিন্তু আমি কিচ্ছু বলতে পারিনি। আজ পারবো সেসব বলতে। তোমার সময় হবে আজকে? না হলে কালকেও দেখা করতে পারি আমরা। আজ বিকেলে যাচ্ছি। কোথায় দেখা করবে? চার্চে? না, আজকে বাইরে কোথাও দেখা করব। হসপিটাল মোড়ের কাছে একটা রেস্টুরেন্ট খুলেছে না, নতুন, ওখানে গেলে কেমন হয়? তুমি সত্যি রেস্টুরেন্টে যাবে? তুমি তো বাইরে কোথাও খেতেও চাও না। হ্যাঁ, এতদিন নিজেকে না একটা গণ্ডির মধ্যে বেঁধে রেখেছিলাম। আজ হাওয়ার মতো ভেসে যেতে ইচ্ছে করছে। বললাম না, আজ আমি খুব খুশি। বেশ, তবে বন্ধুর খুশিতে এই ট্রিটটা আজকে আমিই দিই। ঠিক আছে, আজ আমি না করব না। ফোনটা রেখে মেঘ অফিসের বসকে একটা ফোন করলো ইমার্জেন্সি লিভের জন্য। ফোনটা রাখার পর মেঘ খেয়াল করলো মৃন্ময়ী দেবী তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। বলছি, গত 1 মাস ধরে তো বেশ ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে, হ্যাঁ? তবে এবার কি রাগ ঢাক না করেই গুরু গুরু হবে? মা, তুমি কি সব যাতা বলছো? শোনো, আমি গত 1 মাস ধরে তোমাকে লক্ষ্য করছি, বুঝেছো? মারিয়া বলেছে মেয়েটা, ও যখনই ফোন করে তোকে, তোর মুখের ভাবই বদলে যায়। তাছাড়া মেয়েটার সঙ্গে দেখা করার জন্য তুই তো প্রায় চার্চে যাস। গাড়ি খারাপের বাহানা দিয়ে গ্যারেজে গাড়ি রেখে আবার হাঁটতে হাঁটতে বাড়ি ফিরিস। কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আরে এমন কিছু নয়, জাস্ট খুব ভালো বন্ধু। আসলে ওর মানে মারিয়ার কেউ নেই। মেয়েটা অনাথ, জানো। ছোট থেকে চার্চের ফাদারের কাছেই বড় হয়েছে। এমনি খুব কম কথা বলে, তবে হ্যাঁ, গানটা ভালো গায়। তার মানে ওর গান শুনতেই তুই চার্চে যাস কি? হ্যাঁ মা, ওর গলায় গান আমার খুব ভালো লাগে। রবীন্দ্রসঙ্গীতটা খুব ভালো গায় মেয়েটা, তাই চার্চে যাই মাঝে মধ্যে, গেলে ওর গান শুনি। তা গত পরশু গঙ্গার ঘাটে ওকে নিয়ে গিয়েছিলে কেন গান শুনতে? মৃন্ময়ী দেবীর কথাটা শুনে মেঘ খুব জোরে বিষম খেল। মেঘের মনে পড়ে গেল গত পরশুর কথা। মেঘই মারিয়াকে দক্ষিণেশ্বর মন্দিরের কথা বলে। মারিয়া মেঘের মুখ থেকে শুনে বলেছিল, মেঘ, আমি দক্ষিণেশ্বরের মন্দিরের কথা শুনেছি, যাইনি কখনো। জানো, দক্ষিণেশ্বরে মা খুব জাগ্রত। তুমি যদি মায়ের কাছে কোনো পুজো দাও, তোমার প্রেয়ার নিশ্চয়ই মা শুনবেন। মুহূর্তে মারিয়ার মুখটা উজ্জ্বল হয়ে যায়। মাঝে মাঝে মেঘের মনে হয় মনস্কামনা পূরণের জন্য মারিয়া বোধহয় জমের দক্ষিণ দুয়ারে যেতেও রাজি হয়ে যাবে। মেঘ দেখেছিল অন্যান্য দিনের মতো
সেদিনও একটা সাদা চুড়িদার পরেই মারিয়া এসেছিল। আচ্ছা, সবসময় সাদা পরো, অন্যান্য মেয়েদের মতো ইয়াররিং পরো না, নেকলেস পরো না, কেন বলো তো? আমার জীবনটাই এমন বেরঙিন, যেদিন রং আসবে সেদিন সাজবো, কথা দিলাম তোমায়। মাঝে মাঝে কি বলো বুঝি না বাবা। মন্দিরে কাঁদছিলে কেন? প্রার্থনা আন্তরিক হলেই তো সেটা ফুলফিল হয়, জানো না? কথা বলতে বলতেই দুজনে চলে এলো গঙ্গার ঘাটের কাছে। মেঘের জোড়াজুড়িতেই মারিয়া নৌকাতে উঠল। তারপর নৌকা মাঝগঙ্গায় পৌঁছতেই গান ধরল মারিয়া। তুই ফেলে এসেছিস কারে মোর মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মোর মনে রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মোর মনে রে আমার, ফেলে এসেছিস মোর মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মোর মনে রে আমার, তুই ফেলে এসেছিস কারে মোর মনে রে আমার। সন্ধ্যার অস্তমিত সূর্য, মাঝগঙ্গার হাওয়া, মাঝি ভাইদের ডাকের মাঝে মারিয়ার সেই গান শুনতে শুনতে হারিয়ে যাচ্ছিল মেঘ। মারিয়ার ডাকে সেদিন হুঁশ ফিরেছিল তার, আর আজ হুঁশ ফিরল মৃন্ময়ী দেবীর ডাকে। মেঘ, এই মেঘ, কি রে, কোথায় হারিয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ, কই না তো, কিছু না তো। কি না? মারিয়ার নাম শুনে, গঙ্গার ঘাটে ডেটিংয়ের কথা শুনে কোথায় হারিয়ে গেলি তুই? আরে মা, কিছু না, ডেটিং নয়, বলছি তো। মারিয়া দক্ষিণেশ্বরে পুজো দিতে গিয়েছিল, আর সেদিন মাঝগঙ্গায় ওর গান শুনছিলাম। বড় ভালো গায় মা মেয়েটা। শোন, তুই কিন্তু আমার পেটে হয়েছিস, হ্যাঁ? আচ্ছা বেশ, আমি মানছি তোরা দুজন খুব ভালো বন্ধু, কিন্তু তোর তো ওর প্রতি একটা দুর্বলতা আছে, আমি কিন্তু সেটা বেশ বুঝতে পারছি। শোন না, আমি বলি কি বাবা, আমি কিন্তু বেশ আধুনিক, ওসব জাতপাত নিয়ে আমার কোনো সমস্যা নেই। তুই না একদম সরাসরি নিজের মনের কথাটা ওকে বলে দে। কিন্তু যদি রিয়্যাক্ট করে? রিয়্যাক্ট করবে কি? তুই তো বলেছিস তোরা খুব ভালো বন্ধু, তাহলে এত ভয় কিসের? হ্যাঁ রে, মেয়েটা খুব পছন্দ করে, এমন কিছু একটা নিয়ে যা, বুঝলি? দেখবি ও ঠিক বুঝতে পারবে। মা, অ্যাকচুয়ালি মারিয়া অমন মেয়ে নয়, প্রচণ্ড সেন্টিমেন্টাল, কারোর থেকে কিচ্ছু নেয় না। জানো, আজ পর্যন্ত আমার গাড়িতে অবধি বসেনি। যতবার আমরা কোথাও গিয়েছি নিজের সমস্ত খরচও নিজের বেয়ার করেছে। ওর এই আত্মসম্মান বোধটাকে না আমি খুব সম্মান করি, জানো। তো আজ বাবুর মন এত খুশি? ম্যাডাম কি বললেন? আসলে গত কয়েক মাস ধরে মারিয়া কিছু একটা বিষয় নিয়ে প্রে করে যাচ্ছে, আজ নাকি সেটা ফুলফিল হয়েছে, তাই ও খুব খুশি। আমার সঙ্গে সবটা শেয়ার করবে বলে নিজে থেকে দেখা করতে চাইলো। বুঝলাম, তুই একটা কাজ কর, আজকে বরং ওকে একটা লাল গোলাপ দিয়ে তোর মনের কথাটা বলেই ফেল। গোলাপ? না না, গোলাপ নয়, মারিয়া তো মল্লিকা ফুল পছন্দ করে। মল্লিকা ফুল? এত ফুল থাকতে মল্লিকা ফুল কেন রে? সেটা ঠিক জানি না। একদিন জিজ্ঞেস করেছিলাম, তুমি সব থেকে বেশি কি ভালোবাসো? তখন বলেছিল মল্লিকা ফুল। স্নান করে একটা সাদা রঙের ফর্মাল শার্ট পরে আর একগুচ্ছ মল্লিকা ফুল নিয়ে ওয়েলকাম রেস্টুরেন্টের কাছে পৌঁছে যায় মেঘনাথ। কিন্তু সেখানে গিয়ে বেশ অবাক হয় সে। সময় সম্পর্কে ভীষণ সচেতন হওয়া সত্ত্বেও মারিয়ার দেখা পাওয়া যায় না। প্রায় আধ ঘন্টা মারিয়ার জন্য অপেক্ষা করার পর মেঘ ফোন করে মারিয়াকে, কিন্তু ফোনটা নট রিচেবল বলতে থাকে। ট্রামের শব্দ, ট্যাক্সির সাউন্ড শুনতে শুনতে মেঘ নিজের কথা ভেবেই হাসতে থাকে। ওরে বাবারে, জীবনে প্রথমবার ফুল নিয়ে কোনো মেয়ের জন্য অপেক্ষা করছে, অথচ সেই মেয়ের কোনো চিহ্নই নেই।
আশপাশ দিয়ে চেনা পরিচিত মুখের মধ্যে অনেকেই মেঘকে দেখে। তারা মুচকি হেসে চলে যায়। বেশ বিব্রত বোধ করতে থাকে মেঘ। মল্লিকা ফুলটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়ে গাড়িতে উঠতে যাবে, অমনি হঠাৎ মারিয়ার গলা শুনতে পেল সে। মেঘনাথ, দাঁড়ান। হসপিটালের মোড় পেরিয়ে হন্তদন্ত হয়ে সে মেঘের দিকে ছুটে আসে। মেঘ দেখে মারিয়াকে বেশ অন্যরকম লাগছে আজ। গত 1 মাসে মারিয়াকে সে সাজতে দেখেনি, কিন্তু এই প্রথম সে লক্ষ্য করে মারিয়া খুব সুন্দর করে সেজেছে। নীল রঙের একটা সালোয়ার পরেছে সে, তার সঙ্গে ম্যাচিং করে রেড লিপস্টিক, কানে একটা প্রজাপতি ইয়ারিং, আর হাতের অনামিকাতে একটা ছোট্ট হীরের আংটি। মুখের কাছে 2টো লক্স হাওয়ায় উড়ে 2-1বার চোখের কাছে চলে আসছে। গোটা মুখ জুড়ে জমেছে বিন্দু বিন্দু ঘাম। সব মিলিয়ে খুব স্নিগ্ধ লাগছে তাকে। সরি, আমি এক্সট্রিমলি সরি। আমি তোমাকে ফোন করেছিলাম, কিন্তু কিছুতেই নেটওয়ার্ক লাগছিল না। তুমি কি কিছু ছুঁড়ে ফেললে? হ্যাঁ, আমি কিছু আমি তোমার জন্য মল্লিকা ফুল এনেছিলাম। চলো ভেতরে গিয়ে কথা বলি। এসব ছাড়ো। কিন্তু আমার ফুলটা? তুমি বরং অর্ডার দাও, আমি ওই সামনের দোকান থেকে নিয়ে আসছি। কিন্তু তুমি খাবে কি? তোমার যা পছন্দ। কিছুক্ষণ পর মেঘ গিয়ে দেখে মারিয়া খালি 2 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছে। মেয়েটা এরকমই, প্রবল আত্মাভিমানী, জোর করে কিছু চাইতে পারে না। মেঘ অবশ্য মারিয়ার কোনো বারণ শোনে না। ওয়েটারকে ডেকে আরও কিছু স্ন্যাক্স আর সাইড ডিশ অর্ডার করে দেয়। এত কিছু অর্ডার দিচ্ছ, নষ্ট হবে তো। টাকা থাকলেই কি সেটা ওড়াতে হবে? আরে অর্ডার তো সামান্যই দিয়েছি, খেতে পারবে ঠিক, আর না পারলে পড়ে থাকবে। না, আমার মনে হয় সব কিছুতে হাত দেওয়ার দরকার নেই, বুঝলে? খেতে না পারলে আমরা প্যাক করে নিয়ে যাব। যাওয়ার পথে ওই অরফ্যান হোমটা পড়বে না, ওখানে দিয়ে দেব। আমি বরং ওদের জন্য কিছু ফ্রেশ খাবারও নিয়ে নিচ্ছি। আমি ওদের জন্য খাবার প্যাক করতে বলেছি। সে বলো, কিন্তু ওদের বিলটা কিন্তু আমি দেব, প্লিজ। নিজে তো ফাদারের কাছে বড় হয়েছি, তাই মনে হয় ওরা আমার সবচেয়ে আপন। আচ্ছা মিস মারিয়া, এবার বলো তো তোমার প্রেয়ারটা ঠিক কি? চাকরির প্রমোশন নাকি আরও স্পেশাল কিছু? তুমি যে বলো তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তুমি গেস করো। আবার এই গেস গেম। বেশ, আমার মনে হয় না তুমি প্রমোশন সংক্রান্ত কিছু চেয়েছিলে। যতদূর মনে হয় কোনো সিঙ্গিং কম্পিটিশন বা ওই জাতীয় কিছুতে নাম দিয়েছিলে, বা 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 হ্যাঁ, অরফ্যানদের জন্য কিছু করতে হয়তো। তুমি আমাকে অনেকটাই চিনে ফেলেছো মেঘ। গানটা নিয়ে আমি সত্যি সত্যি অনেক কিছু করতে চাই। অনাথ বাচ্চাদের জন্যেও আমার একটা এনজিও খোলার স্বপ্ন, বহুদিনের। কিন্তু এতদিন ধরে যে প্রেয়ারটা আমাকে বাঁচিয়ে রেখেছিল, সেগুলো এসবের ঊর্ধ্বে। বলতে পারো আমার জীবন মরণ প্রশ্ন। কিন্তু তার আগে তুমি বলো তো, এত ফুল থাকতে তুমি হঠাৎ মল্লিকা ফুল নিয়ে এলে কেন? তোমাকে একদিন জিজ্ঞেস করেছিলাম না তুমি কি ভালোবাসো, বলেছিলে মল্লিকা। তাই ভাবলাম মল্লিকা ফুল নিয়ে যাই, তুমি খুশি হবে। তুমি ভুল বুঝেছিলে মেঘ। আমি সেদিন বলেছিলাম মল্লার। ও রাইট, মল্লার বলেছিলে। হ্যাঁ, আমি প্রথমে বুঝতে পারিনি। অফিসে গিয়ে একজন কলিগকে জিজ্ঞেস করেছিলাম, তিনি তখন বললেন মল্লিকা ফুলকে মল্লার বলে। মেঘনাথ, মল্লার মানে মল্লিকা ফুল কিনা আমি জানি না, তবে আমার জীবনে মল্লার কোনো ফুল নয়, একটা রক্ত মাংসের জলজ্যান্ত মানুষ। ও শিট। মল্লার আমার বন্ধু, আমার ভালোবাসা। আমি আর মল্লার একসাথে বড় হয়ে উঠেছিলাম। নিজের বলতে আমাদের দুজনেরই কেউ ছিল না। ফাদার আমাদের দুজনকে কুড়িয়ে এনে বড় করেছিলেন। পড়াশুনো শেষ করে আমরা যে যার নিজের নিজের মতো করে কাজে যোগ দিলাম। আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টে, আর মল্লার যোগ দিয়েছিল পুলিশে। বলছি, মল্লারকে তবে আজ নিয়ে এলে না কেন? ও এখন কোথায়? মল্লার চাকরি পেয়ে একটা ফ্ল্যাট কিনলো। আমি চাকরি পেলেও ফাদারকে ছেড়ে যেতে পারলাম না, এই চার্চেই রয়ে গেলাম। একসাথে বড় হতে হতে আমরা যে কখন একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম নিজেরাও বুঝিনি। ফাদার কিন্তু বুঝতে পারতেন আমাদের সম্পর্কটা নিছক বন্ধুত্ব নয়। আমি বুঝেছিলাম একটা ইনসিডেন্টে। কি? চাকরি পাওয়ার বছর 2 পরে একদিন রাতে আমার পেটে অসহ্য ব্যথা শুরু হলো।
ব্যথার ওষুধ খেয়ে সে রাতটা কাটিয়ে দিলাম, কিন্তু তারপর ওষুধের ঘোর কাটতেই আবার অসহ্য ব্যথা, সঙ্গে বমি, মাথা ঘোরা। মল্লারের সঙ্গে ডাক্তার দেখাতে গেলাম। ডাক্তার বললেন আমার CKD5-এর লাস্ট স্টেজ। হোয়াট? দুটো কিডনি ড্যামেজ, ইমিডিয়েটলি একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা দরকার। আমি তখন চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছি। সেদিন মল্লার আমার কাঁধে হাত রেখে বলেছিল, আরে চিন্তা করছিস কেন, হাম হ্যাঁ না, আর তাছাড়া আমাদের ব্লাড গ্রুপও তো সেম। মল্লার ঠিক কী বলেছিল আমি সেদিন বুঝতে পারিনি জানো মেঘ। বুঝেছিলাম অপারেশনের পর, যখন ফাদার বললেন মল্লার ওর একটা কিডনি আমায় ডোনেট করেছে। ওদের অফিসের বড়বাবু সামান্য একটা মেয়ে মানুষের জন্য ওর এই খ্যাপামো করতে ওকে নিষেধ করেছিলেন। মল্লার তাতে রেগে গিয়ে চাকরি থেকে রিজাইন করে দিল। সেদিন ফাদারের কথা শুনে আমি শুধু কেঁদেছিলাম। পুলিশের চাকরিটা ওর স্বপ্ন ছিল, যে চাকরির জন্য দিন রাত এক করে ও পড়াশুনো করেছিল, আমার জন্য সেটা ছেড়ে দিল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম ভালোবাসা শুধু মুখে বলার জিনিস নয়, জাহির করার জিনিস নয়। চাকরি ছেড়ে মল্লার কি করলো? এরপর চাকরি ছেড়ে মল্লার বিজনেস শুরু করলো। বিজনেস? এক সেকেন্ড, মল্লারের বিজনেস বলতে ওই দোকানটা নয় তো, যেটা ওই নিউ গড়িয়ার ইন্টেরিয়ার ডেকোরেশনের? হ্যাঁ, ওর পুরো বিজনেসটাই আমি এখন দেখি। তুমি কি ভেবেছিলে আমি ওখানে কাজ করি? হ্যাঁ, আমি তাই ভেবেছিলাম। যাকে, তারপরে বলো। মল্লারের বিজনেসটা দাঁড় করাতে 1.5 বছর মতো সময় লাগে। এরপর আমরা বিয়ের জন্য সিদ্ধান্ত নিই, আর একদিন ফাদারের সামনে আংটি বদল করি। আমাদের বিয়েতে ফাদার ছাড়া কেউ ছিল না। আংটি বদল হওয়ার পরেই মল্লারের দোকান থেকে একটা ফোন এলো, আর ওই ফোনটা আমার জীবনটা দুমড়ে মুচড়ে শেষ করে দিল। ফোনে মল্লারকে বলা হলো একটা আর্জেন্ট কাজে তখনই ওকে দোকানে যেতে হবে। মল্লার বেরিয়ে যাওয়ার ঠিক 8 ঘন্টা পরে আমার কাছে একটা ফোন আসে। জানো মেঘনাথ, মল্লার সেদিন দোকানে পৌঁছতেই পারেনি, মাঝ রাস্তায় ওর অ্যাক্সিডেন্ট হয়। তা মল্লার এখন কোথায়? লীলা হসপিটালের 13 নম্বর বেডে। গত 6 মাস ধরে মল্লার কোমায় পড়েছিল। অনেক স্বপ্ন ছিল আমাদের, একসাথে দুজনে মিলে ফ্ল্যাটে ঢুকবো। ওর এরকম একটা অবস্থা হওয়ার পর আমি আর তাই ফ্ল্যাটে যাইনি, ফাদারের কাছেই থেকে গেলাম। মল্লারের রিকভারির বিষয়ে ডাক্তাররা যখন হাল ছেড়ে দিলেন, ফাদার বললেন জিসাসের কাছে প্রে করতে। কিন্তু প্রে করার সময় এসব কথা কাউকে বলা যাবে না, তাহলে প্রেয়ার পূর্ণ হবে না। আমি তাই করলাম, আর নিজের বিয়ের আংটিটা হাত থেকে খুলে জিসাসের পায়ে রেখে দিলাম। আজ সকালে মল্লারের জ্ঞান ফিরেছে, ও ধীরে ধীরে রিকভার করছে মেঘ। ডাক্তাররা বলছেন ও সুস্থ হয়ে যাবে, আর আমাদের সংসার করার স্বপ্নটাও পূর্ণ হবে। আমি আজ ভীষণ ভীষণ খুশি মেঘ। বাহ, কংগ্রাটস। তা আমি মল্লারকে কবে দেখব? ও এখনো কথা বলতে পারছে না, জাস্ট সেন্সটা এসছে। ও যেদিন কথা বলবে সেদিন তোমার সঙ্গে ডেকে আলাপ করিয়ে দেব। সেদিন বড় পর্দার হিরোদের মতো নাটক করে হাসতে হাসতে মেঘ বাড়ি ফিরলেও বাড়ি ফিরে মায়ের চোখের সঙ্গে আর চোখ মেলাতে পারেনি সে। কান্নায় ভেঙে পড়েছিল। সব শুনে মৃন্ময় দেবী বলেছিলেন, দেখ বাবা, ভালোবাসা খুব সহজ জিনিস নয় রে। তুই যদি সত্যিই ভালোবেসে থাকিস তবে তার ভালোতেই তোকে বাস করতে হবে। তার প্রার্থনা কি সেটা না জেনেই তুই তার মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করেছিস। এখন মল্লার মারিয়ার ভালোবাসা জেনে ঘুণাক্ষরেও যেন মল্লারের ক্ষতি চেয়ে বসিস না বাবা, তবে কিন্তু তুই নিজের কাছেই ছোট হয়ে যাবি, আর তোর ভালোবাসাও ছোট হয়ে যাবে। মা,
মল্লারের কথাটা একবার ভাবতো। এই জেনারেশনের ছেলে হয়েও মারিয়াকে কি অসম্ভব ভালোবেসেছে। মারিয়ার জন্য নিজের স্বপ্ন, নিজের সুস্থতা সব কিছু ছেড়েছে। তোকেও পারতে হবে মেঘ, তোকেও পারতে হবে। কিন্তু আমি যার পারছি না মা, মনে হচ্ছে নিজে শেষ হয়ে যাই, না হলে। মেঘ, তুমি আমার ছেলে, তুমি তোমার মনের মধ্যে কোনো সংকীর্ণতা এনো না, তাহলে কিন্তু তুমি মল্লারের কাছেও ছোট হয়ে যাবে। ভালোবাসা কখনো কাউকে ছোট করে না মেঘ, ভালোবাসা সবসময় মহৎ করে। তুমি আমাকে কটা দিন সময় দাও মা, আমি আমার এই সবটা ভুলতে একটু সময় লাগবে, আমার একটু সময় লাগবে। মা তুমি এখন একটু যাও, আমি লাইটটা অফ করে দিও আর আমার হেডফোনটা দিয়ে যাও। মৃন্ময়ী দেবী ঘরের বড় লাইটটা বন্ধ করে জিরো বাল্বটা জ্বেলে ঘর থেকে বেরিয়ে গেলেন। উনি জানেন এখন মেঘ কাঁদবে, কষ্ট হবে, প্রবল অভিমানে জিনিসপত্র হয়তো ভাঙবে, কিন্তু দিনের শেষে মেঘ নিজেকেই নিজে সামলাবে। ওনার শিক্ষা ভুল হতে পারে না, এই টানাপোড়েন সে নিজেই কাটিয়ে উঠবে। মৃন্ময়ী দেবী চলে যাওয়ার পর একটা দুঃখের গান চালিয়ে ঘুমানোর চেষ্টা করল মেঘ। ঘুমটা ভাঙল কয়েক ঘন্টা পর, রাত 2:30টার দিকে। ফোনটা বেজে উঠেছে। চোখ রোগড়ে মেঘ দেখল মারিয়ার নাম্বার। ফোনটা ধরতেই মারিয়ার গলায় প্রকাশ পেল উৎকণ্ঠা। মেঘ, প্লিজ হেল্প মি। মল্লারের সিচুয়েশন ডিটোরিয়েট করেছে, ইমিডিয়েটলি একটা মেডিসিন দরকার, কিন্তু এখানে সেটা অ্যাভেলেবেল নয়। 1 ঘন্টার মধ্যে মেডিসিনটা ওকে দিতে পারলে ডেঞ্জার কাটবে, মল্লার সুস্থ হবে। মেডিসিনটা না পেলে কিন্তু। হ্যাঁ গো, মেডিসিনটার নামটা আমায় টেক্সট করো, আমি দেখছি। বিছানা ছেড়ে নামতে যাওয়ার সময় একবার মেঘের মনে হলো, এত রাত্রে যদি ওষুধ খোঁজার চেষ্টা না করি তবে কি হবে? মোল্লার ধীরে ধীরে শেষ হয়ে যাবে, আর মারিয়ার জীবনে আমি হয়ে উঠবো একমাত্র সহায়। হ্যাঁ হ্যাঁ, তাই করি। কথাটা ভাবতে ভাবতে একটা অদ্ভুত ভালো লাগা গ্রাস করল তাকে। ওদিকে হাসপাতালের বেডে শুয়ে থাকা মল্লারের দিকে তাকিয়ে নিঃশব্দ চোখের জল ফেলছে মারিয়া। পরক্ষণেই হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে গেটের দিকে। মেঘ আদৌ পারবে তো? যদি দেরি করে, দেরি করলে কি হবে? হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তার উপর থাকা একটা মন্দিরের দালানে ধপ করে বসে পড়ে সে। প্রার্থনা করার অবস্থাতেও এখন সে নেই। মন্দিরের ভিতরে ঘড়ির কাঁটা ঘুরতে থাকে টিক টিক শব্দ করে। একদৃষ্টি সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মারিয়া দেখে 1 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু মেঘ এলো না। মারিয়া অনেক কষ্টে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না, মাথা ঘুরে যায়। কাগজ হবে, ভাঙা শিশি বোতল হবে, কাগজ হবে, ভাঙা শিশি। একজন দিদি এখানে এভাবে পড়ে আছেন কেন? মাথায় চোট পেয়েছেন মনে হচ্ছে। এ ভাই, এ ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে চা পরে দেবে। এই দেখো, এই দেখো, এই কাগজগুলো একটু ধরো দেখি। ধরো, ওনাকে ধরো, ওনাকে ধরো, তোলো তোলো। কিছু মাথায় চোট পেয়েছে গো, রক্ত পড়ছে। এ কেউ একটু জল আনুন না। ও দিদি, ও দিদি, ও দিদি, শুনছেন? জলের ছিটে 2-1 চোখে মুখে দিতেই মারিয়ার জ্ঞান ফিরে এলো। আর জ্ঞান ফিরতেই মারিয়া দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটল হসপিটালের দিকে। যেতে যেতে রাস্তায় একটা 4 চাকার সঙ্গে ধাক্কা খেয়ে গেল প্রায়। গাড়ির চালক মুখ বাড়িয়ে বললেন, ও ম্যাডাম, 7 সকালে মরার জন্য কি আমার গাড়িটাই পেলেন? 1400 আবার লোকজন। সরি দাদা, প্লিজ, সরি। মারিয়া এক মুহূর্ত সময় নষ্ট করল না। হাসপাতালে ছুটতেই দেখল মল্লারের রুমের সামনে প্রচুর মানুষের ভিড়। মারিয়া ভেতরে ঢুকে দেখল মল্লারের মুখটা সাদা চাদরে ঢাকা। মারিয়া আর সহ্য করতে পারল না, চিৎকার করে কেঁদে উঠল। তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না। আমাদের একসঙ্গে থাকার কথা ছিল মল্লার, লড়ার কথা ছিল। তুমি ওঠো মল্লার, ওঠো। মারিয়া, মেঘ, তুমি এত দেরি কেন করলে? তুমি
তবে কি করবে, সবটাই আমার লাক, আমার পোড়া কপাল। আমার কপালে কিচ্ছু নেই, কোনো দিন কিছু ছিল না। আমি ফাঁকি দিয়ে মল্লারকে পেয়েছিলাম, সেই ফাঁকি জিসাসের আচ্ছা মারিয়া মারিয়া, ওঠো ওঠো ওঠো, নিজেকে সামলাও। কি অবস্থা করছো নিজের? ওঠো, ওটা মল্লার নয়। মল্লার ভালো আছে, বেড চেঞ্জ করা হয়েছে, ওষুধটা ঠিক সময় দেওয়া হয়েছিল। মেঘ, তুমি সত্যি বলছো? মল্লার আছে? হ্যাঁ আছে। বিশ্বাস না হয় 22 নম্বর ঘরে গিয়ে নিজে একবার দেখে এসো না। মল্লার তোমার জন্য ওয়েট করছে। থ্যাঙ্কস মেঘ, ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আমি তোমাকে কখনো ভুলবো না। আজ তুমি মল্লারকে আমার জীবনে ফিরিয়ে দিলে, আমার জীবনে আমার ভালোবাসা ফিরিয়ে দিলে মেঘ। আমি তোমাকে কিচ্ছু দিতে পারলাম না। চাইলেই দিতে পারো। বলো তুমি কি চাও? শুধু মনে রেখো, আমিও ছিলাম কখনো। এভাবে কেন বলছো? আসলে কালকেই বিদেশে চলে যাচ্ছি। চলো একবার মল্লারের সঙ্গে দেখা করে আসি। 22 নম্বর রুমে মারিয়া প্রথমে ঢুকল। রুমে ঢুকে সে দেখল হাসি হাসি মুখ করে মল্লার বেডের উপর বসে আছে। মারিয়া মেঘের বিষয়ে সব কিছু বলে। রুমের ভিতর থেকে মেঘকে হাতের ইশারা করে ডাকল। মেঘ ভিতরে যেতেই মারিয়া তাকে চেয়ারে বসতে ইশারা করল। মল্লার বলল, মেঘ, আপনি আমাদের বন্ধুর মতোই কাজ করেছেন, আর আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না। শুধু চাইবো যে এইভাবেই আমাদের সঙ্গে থেকে যান। আচ্ছা, বিদেশে কি না গেলেই নয়? বিদেশে যাওয়াটা দরকার মল্লার, অন্তত 1 সপ্তাহের জন্য হলেও। তাতে কি, এসে না হয় আপনাদের ম্যারেজ পার্টিটা সেলিব্রেট করব। তবে আপনার কিন্তু একটা ধন্যবাদ প্রাপ্য। কেন? আমি কি করলাম? আপনি না থাকলে যে জানতেই পারতাম না পৃথিবীতে আজও ভালোবাসা আছে। কোনো স্বার্থ ছাড়াই একজন আরেকজনকে এইভাবে চাইতে পারে, কোনো কারণ ছাড়া, কোনো আশা ছাড়া, শুধু ভালোবাসার জন্য একজন অপরজনের জন্য অপেক্ষা করতে পারে। জানেন, সব ডাক্তাররা হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু মারিয়া একটা মিরাকেলের আশায় বসেছিল। আর এই যে মিরাকেলটা ঘটলো, এটা শুধুমাত্র ওর প্রেয়ারের জন্য, ওর ভালোবাসার জন্য। জানেন তো, এই কর্পোরেট লাইফে থাকতে থাকতে না বলতেই বসেছিলাম ভালোবাসাটা কি জিনিস। থ্যাংক ইউ মল্লার। ভালোবাসা খুব অদ্ভুত জিনিস মেঘ। ভালোবাসলে মানুষ নিজেকে ভুলে যায় সবার আগে, নিজের ভালো থাকাকে ভুলে শুধু অন্যের ভালোটুকুর জন্য তীর্থের কাকের মতো বসে থাকে। এই অকারণ স্বার্থহীনভাবে ছুটে আসার মধ্যেই তো যা কিছু সত্যি রয়েছে, ঠিক যতটা সত্যি রয়েছে আপনার মধ্যে। অ্যাম আই রাইট? মারিয়া তখন ডাক্তারের সঙ্গে কথা বলতে বাইরে গিয়েছিল। মল্লারের বলা শেষ কথাগুলো শুনে মেঘ বুঝল সে মল্লারের চোখে ধরা পড়ে গিয়েছে। মল্লারের চোখের দিকে তাকাতে তার লজ্জা লাগছিল। মেঘ যেন এই মুহূর্তেই এখান থেকে পালাতে পারলেই বাঁচে। তড়িঘড়ি সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। দাঁড়ান মেঘ, দেখুন আপনার চিন্তা নেই, আমি আপনার সত্যিটুকু কাউকে বলবো না, এটা আমাদের মধ্যেই থাকবে। কিন্তু একটা কথা বলুন তো, আপনি এত হীনমন্যতায় ভুগছেন কেন? জানেন, ভালোবাসা হলো সেই আলো যা মানুষের মধ্যে থাকা সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। আর একটা মানুষ যখন রাতারাতি আলো হয়ে ওঠে, তার প্রকাশ তো হবেই, তাই না? আপনি সেই আলোটাই হয়ে উঠেছেন, নইলে মেডিসিনটা তো আপনি না আনলেও পারতেন। শিক্ষা, সত্যি। হয়তো পারতাম, এক মুহূর্তের জন্য মনেও হয়েছিল, কিন্তু পরক্ষণেই মনে হলো এটা আমি করতে পারবো না। আমার শিক্ষা আমায় বাধা দিল। শুধু শিক্ষা না, মায়ের মুখটা মনে পড়ছিল, মারিয়ারটাও। আমি চেয়েছিলাম ও সুখী হোক, আর সুখ তো জোর করে হয় না, ওর সুখ আপনার মধ্যেই। তাছাড়া আমি যদি ওষুধটা না আনতাম তাহলে আপনি মরেও জিতে যেতেন, আর আমার ভালোবাসার মাপকাঠিতে আমি নিজেই অনেকটা ছোট হয়ে যেতাম। তাই বড় হয়ে ওঠার লোভটা সামলাতে পারলাম না, বুঝলেন?
আপনি খুব মজা করতে পারেন জানেন। আপনি এমনি অনেক বড় মনের মেঘ। মন যাদের ছোট তারা কখনোই কাউকে ভালোবাসতে পারে না, এটা জেনে রাখুন। হ্যাঁ, ঠিকই বলেছেন। এই কটা দিনে সেটা বেশ বুঝেছি। ভালোবাসাটা আতিপাতি জিনিস নয়। মারিয়ার মুখে আপনার কথা যেদিন শুনেছিলাম, আপনাকে না দেখেও সেদিনই বুঝেছিলাম হোয়াট ইজ লাভ। মারিয়াকে প্রার্থনা করতে যতবার দেখেছি, যতবার আপনার জন্য চোখের কোণে জমে থাকা জলটা দেখেছি, ততবার বুঝেছি দুটো মানুষ চাইলেই বিয়ে করতে পারে, আজীবন একসঙ্গে থাকতে পারে। কিন্তু চাইলেই যে কেউ ভালোবাসতে পারে না। ভালোবাসাটা বড্ড কঠিন, ঠিক কর্পোরেট হাউসের মতো, ধরি ধরি করেও ধরা যায় না। আমরা মনে করি সবটা বুঝে ফেলেছি, কিন্তু আদতে কিছুই বোঝা যায় না। সমুদ্রের নদীর মতো ভাসতে থাকি শুধু। যাকে অনেক ফালতু কথা বকলাম, আসি, আপনি রেস্ট নিন। আপনাকে কিন্তু আসতেই হবে মেঘ। আপনার মতো মানুষ না থাকলে এই প্রজন্মকে ভালোবাসা শেখানোর তো কেউ থাকবে না। প্রমিস করুন আপনি আবার আসবেন। বেশ, আসবো। এখন চলি, আকাশ মেঘলা, বৃষ্টি নামবে বলে। মারিয়াকে বলে দেবেন এবারও তো দেখা হলো না। টেক কেয়ার। আচ্ছা বলছি, মারিয়ার সঙ্গে একবার দেখা করেই যান না, কি আর এমন দেরি হবে? ওরও একটু ভালো লাগতো। না মল্লার, আমার সত্যি দেরি হয়ে যাবে, লাগেজ গোছানোর আছে। তাছাড়া মাকে নিয়েও একটু বেরোতে হবে। আর তাছাড়া সামনের উইকে তো আসছি। চলি। মেঘ হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় শুনতে পেল বৃষ্টির মধ্যে মারিয়া গাইছে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে। মেঘের চোখটা হঠাৎ ঝাপসা হয়ে উঠল। বৃষ্টির ফোঁটায় নাকি চোখ গড়িয়ে আসা জলে, সেটা ঠিক জানা নেই। কারণ ভালোবাসা কি সেটা আমি জানি না। কিন্তু তোমরা কি জানো ভালোবাসা আসলে কি? पियाना संदेशा लाए सावन, तरसाए न एक आंख मुझको भाए सावन, आए ना पियाना संदेशा लाए सावन, तरसाए न एक आंख मुझको भाए सावन, तू जो झूम झूम कर आए, मोरा रोम रोम सिहराए, कर आए, मोरा रोम रोम सिहराए, जियरा जलाए झुलसाए, तेरा क्या जाए सावन, आए ना पियाना संदेशा लाए सावन, बरसाए ना एक आंख मुझको भाए